হ্যালো বন্ধুরা, রঙিন গল্প সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। সন্তোষপুর নামে এক গ্রামে বাস করত আশুতোষ। সে তার মা বাবার সাথেই বাস করত। তারা ছিল খুবই দরিদ্র পরিবারের। বাবার চাষবাসের ওপরই ভিত্তি করে তাদের সংসার চলত। হ্যাঁ গো, আজকে তোমাকে বড় ক্লান্ত দেখাচ্ছে যে। বৃষ্টিতে জমির হাল যা হয়েছে, কত পরিশ্রম বেড়ে গেছে। তোমাকে যে কি বলি গিন্নি। সে তো কাল এত বৃষ্টি হয়েছিল, আমি তখনই বুঝেছিলাম যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। এই একা হাতে চাষ করে যা কষ্ট, তার মধ্যে আবার আমার বয়সও হয়ে যাচ্ছে। শোনো না, ছেলেটাকে কি তাহলে কাজে পাঠাবো? না গো গিন্নি, ছেলের জন্যই তো এত পরিশ্রম। ও যদি পড়াশোনা ছেড়ে চাষবাস করে, তাহলে যে ওর আর পড়াশোনায় মনই বসবে না। তা তো ঠিকই, কি যে করি আমার আর ভালো লাগে না। যাই হোক, আগে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। আশুতোষ কলেজে পড়ে। তার বাবার আশা আশুতোষ পড়াশোনা করে চাকরি পেলে সে তখন আর এত পরিশ্রম করবে না। বাবা, তোমার আর কোনো চিন্তা নেই। আমি কলেজের ক্যাম্পাসিং এ একটা ভালো কোম্পানির ইন্টারভিউতে পাশ করে গেছি। ওরা বলে দিয়েছে আমার থার্ড ইয়ারটা কমপ্লিট হলেই আমি ওদের কোম্পানিতে জয়েন করতে পারবো। যাক বাবা, এবার আমি অন্তত শান্তিতে মরতে পারবো। উফ, সারাক্ষণ তোমার মুখে খালি অলক্ষণে কথা। ছেলে এত ভালো একটা খবর দিল, তাও ঠিক একটা খারাপ কথা বলে দিলে তুমি। বাবা, তুমি শুধু কষ্ট করে আর একটা বছর চাষবাস করো, তারপরে আমি চাকরি পেয়ে যাব। তখন তোমরা দুজন পায়ের ওপর পা তুলে আরাম করবে। পাগল ছেলে আমার। আশুতোষ চাকরি পেয়ে গেলে সব ঠিক হয়ে যেত, কিন্তু নিয়তি তাদের জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। আশুতোষের তখন সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছে। হঠাৎ, কি গো, মাঠে যাবে না? আজ এত বেলা অবধি ঘুমোচ্ছ যে? আমার শরীরটা খুব খারাপ লাগছে গো গিন্নি, খুব কষ্ট হচ্ছে গো আমার। কি হলো, কি হলো তোমার? আজ আর বেরোতে পারবো বলে মনে হচ্ছে না গো। তোমার কি খুব শরীর খারাপ লাগছে? আমি কি ডাক্তারকে একটা খবর দেব? না না, একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। আশুতোষ তখন কলেজে। আশুতোষের কাছে তখনই একটা ফোন আসে। হ্যালো হ্যালো আশুতোষ বলছিস? আমি মদন মদন বলছি রে। ও হ্যাঁ মদনদা, বলো, কিছু হয়েছে নাকি? তুমি ফোন করলে যে হঠাৎ? হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাবা যে আর নেই। কি কি বলছো এসব তুমি? আমি তো বাবাকে সুস্থই দেখে এলাম, তুমি এসব কি বলছো? হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি বাড়ি আয় ভাই, তোর মা যে কেঁদে কেঁদে নাজেহাল হয়ে যাচ্ছে। আশুতোষ কলেজ থেকে পড়ি মরি করে ছুটে বাড়ি আসলো। বাড়ি ফিরে দেখলো মদনদার কথাটাই সত্যি, তার বাবা আর নেই। আশুতোষ ঠিক করে সব বুঝে ওঠার আগেই সে নিজের বাবার শেষকৃত্য করতে বাধ্য হলো। বাড়িতে শোকের ছায়া, মনের অবস্থাও খুব কঠিন। আর একদিকে তার সেকেন্ড ইয়ারের পরীক্ষা। বাবু, 15 দিন হয়ে গেল তোর বাবা চলে গেছেন। এখনো তুই সারাক্ষণ চুপচাপ বসে থাকিস, কলেজেও যাস না। তোর পরীক্ষার কি হলো বাবা? পরীক্ষা? পরীক্ষা যে আর হবে না মা। মানে? হবে না মানে? বাবা যেদিন মারা গেলেন সেদিন আমার সেকেন্ড পরীক্ষা ছিল, তারপর আরো 3টে বাকি ছিল, যেটা আমি আর দিতে পারিনি মা। সে কি বাবু, এবার তাহলে কি হবে? কি আর হবে মা,
এমনিতেও আর পড়াশোনা সম্ভব নয়। আমি পড়াশোনা করলে সংসার চলবে কিভাবে? না না বাবু, তোকে তো পড়াশোনা করতেই হবে। তোর বাবা তোকে ভালো চাকরি করতে দেখবেন বলে তোকে দিয়ে কোনোদিন কোনো কাজ করাননি, কিন্তু তিনি তো তোর চাকরি জীবনটা দেখে যেতে পারলেন না। তার মানে তো এই নয় যে তুই পড়াশোনা ছেড়ে দিনমজুরের কাজে লাগবি। তোর বাবা তাহলে মরেও শান্তি পাবে না রে বাবা। তুমি বলো মা, তুমি বলো, এখন আমি কি করি? বাবাকে ছাড়া যে বড় শূন্য লাগছে। মাথার উপর থেকে বাবার ছায়াটা সরে যাওয়ার পর আমার খুব অসহায় লাগছে মা। সব কেমন ওলটপালট হয়ে গেছে গো। চিন্তা করিস না রে বাবু, তোর বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি ঠিক তোকে পড়াশোনা করাবো, যেভাবেই হোক। তোর বাবার স্বপ্ন যে তোকে পূরণ করতেই হবে। কিন্তু কিভাবে মা? কিভাবে আর? প্রয়োজনে লোকের বাড়ি কাজ করে। কি? তুমি লোকের বাড়ি কাজ করবে? কোনোদিনও না। আমি বেঁচে থাকতে আমার জন্য তোমাকে কোনোদিন আমি লোকের বাড়ি কাজ করতে দেব না মা। এটাই আমার শেষ কথা। তাহলে তুইও শুনে রাখ, তোকে আমি পড়াশোনা করাবই। তার জন্য আমাকে যে জীবিকায় অবলম্বন করতে হোক না কেন। আশুতোষের মা খুবই সরল প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু আশুতোষের বাবার চলে যাওয়াটা তাকে খুব কঠিন করে দিয়েছে। স্বামীর স্বপ্ন পূরণ মানে তার ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য তার মা মরিয়া হয়ে উঠেছিল। বাবু শোন, কাল থেকে তুই আবার কলেজে যাবি। না গো, আমি সুজনদার সাথে কথা বলেছি, কাল থেকে ওর সাথে আমি কাজে যাব। ওই গ্রামে গ্রামে ঘোরামির কাজ করে, ও বলেছে আমাকেও শিখিয়ে দেবে। কোনোদিনও না, আমি সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। একটা বছর তো নষ্ট হয়েই গেছে, কিন্তু এখন আর এক মুহূর্তও নষ্ট হবে না। আমি আমাদের দিঘির পাড়ের সব জমিগুলো বিক্রি করব। ও দিয়ে যা টাকা আসবে তা দিয়ে তোর পড়াশোনার খরচ চলবে। আর কিছু টাকা রেখে দেব, ওটা দিয়ে আমাদের যে 1 বিঘা জমিটা আছে ওটাতে লোক দিয়ে চাষ করাবো। চাষের থেকে যে টাকা আসবে তা দিয়ে আমাদের দুজনের সংসার ভালোভাবেই চলে যাবে। কি বলছো মা এসব? দিঘির পাড়ের জমিটা বেচে দিলে তো ওই মাঠের 1 বিঘা জমি ছাড়া আমাদের আর কিছুই থাকবে না। আমার আর কিচ্ছু লাগবে না, আমার সম্বল তো তুই। তুই পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে গেলে তখন আবার সব জমি কিনতে পারবো। এখন আর এত ভাবিস না, কাল থেকে আবার কলেজ যাওয়া শুরু কর। আশুতোষ তার মায়ের সাথে আর কোনো কথা বাড়ালো না। তার মায়ের এই আত্মবিশ্বাস আর মনের জোর দেখে সেও সিদ্ধান্ত নিল, ভালো পড়াশোনা করে চাকরিটা এখন তাকে পেতেই হবে। আশুতোষ আবার কলেজ যাওয়া শুরু করলো। সে প্রচুর পরিশ্রম করতেও শুরু করলো। একদিন হঠাৎ লাইব্রেরিতে, আমি এখানে একটু বসতে পারি? হ্যাঁ বসো না, এই টেবিলটা তো আমার আর একার না। আসলে আজকে একটাও চেয়ার খালি নেই, শুধু এই চেয়ারটাই খালি দেখলাম, তাই। আরে তোমার চিন্তা নেই, আমি ডিস্টার্ব হব না, তুমি বসো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ নিশ্চয়ই। তোমাকে তো আগেই কলেজে দেখিনি, তুমি কি ফার্স্ট ইয়ার? হ্যাঁ, ফার্স্ট ইয়ার, ইকোনমিক্স স্ট্রিম। ও রিয়েলি? আমারও তো সেম সাবজেক্ট, আমি সেকেন্ড ইয়ার। ওহ থ্যাংক গড, আমি একজন সিনিয়রকে খুঁজছিলাম যার সঙ্গে একটু কথা বলা যায়। আসলে এসএস স্যার যে গ্রাফটা তৈরি করতে বলেছেন ওটাতে একটু অসুবিধা হচ্ছে আমার, তাই ভাবছিলাম যদি কোনো সিনিয়রের সঙ্গে দেখা হয়। ও এই ব্যাপার, তা তোমার বন্ধুরা এটা করছে না? হ্যাঁ করছে,
কিন্তু ওরা তো সবাই টিউশন থেকেই করে আনবে, আমি তো আর কোথাও টিউশন পড়ি না, তাই। কেন টিউশন পড়ো না কেন? টাকা পয়সার সমস্যা বুঝি? না না, আমাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেখানে থাকি সেখানে ইকোনমিক্সের ভালো স্যার ম্যাডাম নেই, সব অনেক দূরে দূরে। বাবা এত দূরে পড়তে যেতে অ্যালাউ করবেন না, তাই বাবা বলেছেন একাই পড়তে। ও, এই ব্যাপার। এই সমস্যাগুলো অনেক মেয়েদেরই হয়। ওকে ফাইন, তুমি কালকে লাইব্রেরি চলে এসো ঠিক এই সময়, আমি তোমায় সব দেখিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম স্নিগ্ধা। আশুতোষ বরাবরই পড়াশোনায় খুব ভালো, তাই তো তার বাবার তাকে নিয়ে অনেক আশা ছিল। যাই হোক, স্নিগ্ধাকে পড়াশোনার বিষয় বোঝানোর জন্য তারা অনেকক্ষণ লাইব্রেরিতে একসঙ্গে সময় কাটাতো। এইসবের মধ্যে তারা কখন যেন দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, সেটা তারা বুঝতেও পারেনি। পরশু থেকে তো তোমার পরীক্ষা, ভালো করে পরীক্ষাটা দিও কিন্তু। তাহলে আবার পরীক্ষার পর দেখা হচ্ছে, ওকে? এতদিন দেখা না করে কিভাবে থাকবো? ধুর, ভালো লাগে না। এই পাগলি, আগে ভালো করে পরীক্ষাটা তো দাও। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে যদি আমি সুযোগ পাই, তোমার যেই কলেজে সিট পড়বে সেখানে না হয় একবার যাব। সত্যি বলছো? যাবে তো? আচ্ছা ঠিক আছে বাবা, যাব। এইভাবে ধীরে ধীরে স্নিগ্ধা আর আশুতোষের সম্পর্ক আরো গভীর হতে থাকে। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। আশুতোষের 3rd ইয়ার শেষ। এবার আশুতোষের কলেজ শেষ করে চাকরি করার পালা। ধুর, ভালো লাগছে না, তোমার সাথে দেখা না হলে কিভাবে চলবে? আমি আর কলেজেই আসবো না। ধুর। তুমি কি পাগল হয়ে গেলে স্নিগ্ধা? বাবার যতই টাকা পয়সা থাকুক না কেন, নিজেকে শিক্ষিত করাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এরকম অবহেলা করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এবার রোজ কলেজে আসব। কিন্তু তুমি এবার কি করবে বলো তো? সেটাই তো ভাবছি, যে কবে চাকরি পাবো আর কিভাবেই বা পাবো। মা তো তার সবটুকু পুঁজি আমার এই পড়াশোনার পেছনেই লাগিয়ে দিয়েছে। কবে যে এই চাকরিটা পেয়ে মাকে একটু শান্তি দেব। শোনো না, আমার বাবার অনেক ব্যবসা, যতদিন না তুমি কাজ পাচ্ছ ততদিন আমার বাবার সাথে কাজ করবে। আমি তাহলে আমার বাবার সাথে কথা বলি। না না, তা কি করে হয়? আমি নিজের পরিশ্রমে চাকরি পেতে চাই। উফ, বললাম তো, যতদিন না কাজ পাচ্ছ ততদিন। আশুতোষের চোখের সামনে ভেসে ওঠে তার মা তো এখনো খাটছে, তার ছেলের কথা ভেবেই সব করছে। তাই তার মাকে ভালো রাখাই তার প্রথম কর্তব্য। এসব ভেবেই আশুতোষ বলে ওঠে, ঠিক আছে, যতদিন না অবধি একটা ভালো কাজ পাই ততদিন অবধি। ও থ্যাঙ্কস, তুমি রাজি হলে তাহলে? আমি আজই বাবার সাথে কথা বলবো। ঠিক আছে, কাল তাহলে জানিয়ে দিও, আমারও তো কিছু প্রিপারেশন নেওয়ার থাকে। ঠিক আছে, আমি আজই তোমায় জানাচ্ছি। স্নিগ্ধা বাড়ি চলে গেল। বাড়ি গিয়েই সে তার বাবার সাথে কথা বলল। বাবা, তোমার সাথে একটা দরকারি কথা আছে। হ্যাঁ মা, বল। বাবা, আমার পরিচিত একটি ছেলে আছে। ছেলেটি খুব ট্যালেন্টেড। ওদের ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো না। তুমি যদি ওকে তোমার কাছে কাজে রাখতে তাহলে খুব ভালো হতো। ও ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে। ও তোমার কাছে কাজ করলে ব্যবসায় খুব হেল্প হবে, বিশ্বাস করো বাবা। দূর বোকামে, এরকম হয় নাকি? এরকম হুট করে বললে কি সব হয়ে যায়? তাছাড়াও তোর দাদারা আছে, ওদের সাথে তো একবার কথা বলতে হবে। তুমি রাজি হলে দাদারাও রাজি হয়ে যাবে। প্লিজ বাবা, প্লিজ।
স্নিগ্ধা এতবার করে অনুরোধ করায় তার বাবা আর তার কথা ফেরাতে পারল না। তিনি আশুতোষকে কাজে রাখতে রাজি হয়ে গেলেন। স্নিগ্ধা তো আনন্দে তাড়াতাড়ি করে আশুতোষকে ফোন করলো। হ্যাঁ স্নিগ্ধা, বলো। হয়ে গেছে, বাবা দাদার সাথে সব কথা হয়ে গেছে। কাল থেকেই তুমি কাজে যাবে। সত্যি বলছো? স্নিগ্ধা আশুতোষকে ফোনেই জানিয়ে দেয় যে তাকে কখন কোথায় কাজে আসতে হবে। আশুতোষ তার মাকে জানায় যে কাল থেকেই তার চাকরি শুরু। বাবা, বুকের ভেতরটা জুড়িয়ে গেল রে। তোর বাবার আর আমার পরিশ্রম আজ সার্থক হলো। কিন্তু বাবা, তোর মুখ এত কম খুশি দেখাচ্ছে কেন? কিছু না গো মা, আসলে ঠিক মনের মতন কাজ পাইনি। এখন প্রয়োজন তাই করব, কিন্তু পরে ভালো কাজ পেয়ে গেলে এই চাকরিটা ছেড়ে দেব। তুই দেখিস, সব ভালোই হবে। এত চিন্তা করিস না রে বাবু। পরের দিন সকাল হতেই আশুতোষ স্নিগ্ধার বাবার কথা মতো ঠিক সময় ঠিক স্থানে পৌঁছে গেল। ও, তুমি তাহলে আশুতোষ? হ্যাঁ স্যার, আমাকে স্নিগ্ধা। জানি, তুমি মন দিয়ে আমার কথাটা শোনো। আমাদের এখানে ওষুধ তৈরি করা হয়। এখানে তোমার কাজ হবে যে কিভাবে তুমি একটু ভালো কোয়ালিটির র মেটেরিয়াল সস্তায় কিনতে পারো, কিভাবে আমাদের এখানে তৈরি হওয়া ওষুধগুলো মার্কেটে ছড়িয়ে দিতে পারো। এক কথায় মার্কেটিং এর সাথে বেনিফিট, এটাই হচ্ছে তোমার কাজ। পারবে তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো। আশুতোষের যেমন কথা তেমনই কাজ। সে পড়াশোনাতেই হোক বা কাজ, সবটাতেই সে নিখুঁত। আশুতোষের অসাধারণ প্ল্যানিং যেন স্নিগ্ধার বাবার ব্যবসার সাফল্যের ঝড় তুলে দিল। 5-6 মাসের মধ্যে তার ব্যবসার রেটিংও অনেক বেড়ে গেল। আর স্নিগ্ধার বাবা দাদা সকলেই আশুতোষের ওপর খুব খুশি হলো। আশুতোষ, তোমার পারফরমেন্স দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। দারুণ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কালকে বাইরের কোম্পানিগুলোর সাথে তোমার যে মিটিংটা আছে, আশা করছি ওটাতেও তুমি সাফল্য পাবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো, আপনি চিন্তা করবেন না। আশুতোষের একের পর এক ভালো পারফরমেন্স দেখে তার বাবা আশুতোষের ওপর মুগ্ধ হয়ে গেল। প্রায়ই সে বাড়িতে এসে আশুতোষের গল্প করত। একদিন সেই সুযোগে, বাবা, একটা কথা বলতে পারি? হ্যাঁ মা, বল। আসলে বাবা, আমি আর আশুতোষ একই কলেজে পড়তাম তো, তখন থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আসলে এই কথাটা আমি তোমাকে বলতাম না, কিন্তু কাল আমি শুনেছিলাম তুমি মায়ের সাথে আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছিলে, তাই বললাম। কি, তুই আশুতোষকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। স্নিগ্ধার বাবা আর কোনো আপত্তি করল না। আশুতোষের মতো একজনকেই তো উনি জামাই হিসাবে খুঁজছিলেন। নম্র ভদ্র ব্যবহার, কাজের প্রতি নিষ্ঠা, এইসব দেখেই তো স্নিগ্ধার বাবা আশুতোষকে পছন্দ করতেন। তাই স্নিগ্ধার মুখে কথা শুনে স্নিগ্ধার বাবা পরের দিনই আশুতোষের সঙ্গে কথা বললেন। আমি শুনলাম স্নিগ্ধার সাথে নাকি কলেজ থেকেই তোমার ভালোবাসার সম্পর্ক। না স্যার, মানে ওই। থাক, আমি সব জেনে গেছি। আমার মেয়ে আমাকে সব বলেছে। তা তুমি রাজি তো ওকে বিয়ে করতে? সত্যি বলছেন স্যার? আপনাকে আমি কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে কিছু বলতে হবে না, তুমি আমার কথা শোনো। স্নিগ্ধাকে বিয়ে করতে হলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এই যে আমার ব্যবসাটা পুরোটাই তোমাকে সামলাতে হবে, কিন্তু তুমি আর তোমার বাড়িতে থাকতে পারবে না। তুমি যে রোজ রোজ তোমার গ্রামের বাড়িতে যাও তা আর হবে না। আমি আমার মেয়েকে গ্রামে পাঠাবো না। হ্যাঁ, মাঝে মাঝে তুমি তোমার গ্রামের বাড়িতে যেতেই পারো, কিন্তু
তোমাকে আমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতেই থাকতে হবে। আপনি কি বলতে চাইছেন? আমি আমি ঘর জামাই? ঘর জামাই টামাই বুঝি না, আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার বাড়িতেই থাকতে হবে। এবার তুমিই ভেবে দেখো, তুমি যদি আমার শর্তে রাজি হও তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেব, আর আমার সম্পত্তির অর্ধেক তোমার। আমার এই ব্যবসা সামলেই তুমি কোটিপতি হয়ে যাবে। আমার প্রস্তাব আমি রাখলাম, এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আচ্ছা দেখছি, আমি আপাতত আজকের মিটিংটা তো অ্যাটেন্ড করে নি, তারপর আপনাকে জানাচ্ছি কি করব। স্নিগ্ধার বাবার কথায় আশুতোষ যে খুব অশান্তিতে পড়ল তা আর বুঝতে বাকি থাকলো না। আশুতোষ তো সারাক্ষণ ভেবেই চলেছে যে এবার সে কি করবে। মিটিং থেকে শুরু করে আর কোনো কিছুতেই আশুতোষ মন বসাতে পারল না। এমনকি বাড়ি গিয়েও সে দুটো চোখের পাতা এক করতে পারল না। পরের দিন সকালে, কি রে বাবু, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি অফিসে? কই না তো, কিছু হয়নি তো। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। কাল রাত থেকেই তোর মুখটা ভার, মনে মনে কি যেন একটা ভেবে চলেছিস। কোনো চিন্তায় থাকলে বল না বাবা, দেখবি ভিতরটা হালকা লাগবে। তোমাকে যে কি বলি মা, আমার অফিসের যে মালিক আছেন উনি ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান। ও মা, সে কি কথা? এরকম আবার হয় নাকি? শোনো না মা, ওনার মেয়েকে বিয়ে করলে ওনার অর্ধেক সম্পত্তি উনি আমার নামে লিখে দেবেন, আর আর যদি না করি? না না বাবু, কোনো দরকার নেই। ওই মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত আছে, তাই তো উনি। না মা না, তুমি আগে আমার পুরো কথাটা তো শোনো। ওনার মেয়ের নাম স্নিগ্ধা, আমরা একই কলেজে পড়তাম, ও আমার থেকে জুনিয়র ছিল, কলেজেই আমাদের আলাপ, আর সেখান থেকে কি বাবু? তোরা কি তাহলে? আসলে মা, তখন থেকে আমার ওকে পছন্দ, আর ও আমাকে পছন্দ করে, তাই তো ওর বাবার কাছে আমার কাজের ব্যবস্থা করিয়ে দিয়েছিল। না হলে এখন কাজের বাজার যা খারাপ। ও, এই ব্যাপার? তা এত আমতা আমতা করার কি ছিল? আর এত সম্পত্তির কথা বলারই বাকি দরকার ছিল। আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, ওই মেয়ের বাড়ি যদি গরিব হতো তাহলে আমি মেনে নিতাম। তোর সুখের মাঝখানে আমি কোনোদিন কাটা হব না রে বাবা। আরে মা, তুমি কি যে বলো না, সবটা এতটা সোজা নয়। মানে এখানে সোজা কঠিন আসছে কোথা থেকে? সবাই তো সবেতেই রাজি। তাহলে সত্যি করে বলতো বাবু, কি হয়েছে? তোর মুখে এখনো চিন্তার ছাপ ভেসে উঠছে। আসলে মা, আমি যদি স্নিগ্ধাকে বিয়ে করে নিই তাহলে ও এখানে তেমন আসতে পারবে না। ও তোর বাবার ব্যবসার অনেকটাই সামলায় মা, আর আমি তো ছেলে মানুষ, রোজ রোজ এত দূর যাতায়াত করি, কিন্তু ও এত দূর কিভাবে যাতায়াত করবে রোজ রোজ? ও, শুধু এই ব্যাপার? পাগল ছেলে আমার। সে তুই না হয় বৌমাকে নিয়ে শহরেই থাকবি, আর সপ্তাহে সপ্তাহে এখানে দেখা করতে আসবি। তুমি ঠিক বলছো মা, তোমার কোনো অসুবিধা নেই তাহলে? ধুর পাগল, আমার আবার কিসের অসুবিধা? আমি বুড়ি মানুষ, যেমন তেমন করে ঠিক দিন কাটিয়ে নেব। তুই খুশি থাকলে তো আমি খুশি। লাভ ইউ মা, লাভ ইউ আ লট। আমি এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আমার এত বড় সমস্যাটা তুমি কত সহজে মিটিয়ে দিলে। আচ্ছা হয়েছে হয়েছে, অফিস যাবি না? দেরি হয়ে গেল তো, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আশুতোষ তাড়াতাড়ি করে তৈরি হয়ে অফিসে চলে গেল। আশুতোষ তার মায়ের সাথে কথা বলে এক বিরাট বোঝা থেকে মুক্তি পেল। আশুতোষ স্নিগ্ধার বাবাকে বিয়ের মত জানানোর সাথে সাথে আর দেরি না করে ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু এই বিয়েতে
আশুতোষের মা উপস্থিত থাকতে পারেনি, কারণ তাদের বিয়ের সমস্ত অনুষ্ঠানটাই শহরে হয়েছিল। আশুতোষ তার মাকে শহরে নিয়ে আসতে গেছিল, কিন্তু তার মা আসেনি। তিনি বলেছিলেন তিনি তার ছেলেকে দূর থেকেই আশীর্বাদ করবেন। সে তার স্বামীর ভিটেমাটি ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যাবেন না। যাই হোক, বিয়ের কিছুদিন পর, শোনো, আজ বিকালে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরো। আজ বিকালে আমরা শপিং করতে যাব। হ্যাঁ, দেখি, কাজের চাপ কম থাকলে তাড়াতাড়ি চলে আসবো। না না, ওইসব কাজের চাপটাপ আমি বুঝি না, আমি কিছু জানি না। আজ বিকালে তোমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে বাবা, দেখছি, আগে তো অফিসে যাই। এই সদ্য বিয়ে হয়েছে তাদের, তাই একটু ঘুরে বেড়ানোটা খুবই স্বাভাবিক। স্নিগ্ধার কথা মতো আশুতোষ কোনো মতে তার অফিসের কাজটা মিটিয়ে বাড়ি ফিরল। তারপরে তারা দুজনে মিলে শপিং এ গেল। বেশ সুখে সংসার করছিল তারা। এইভাবে বেশ কিছু মাস কেটে যাওয়ার পর আশুতোষের তার মায়ের কথা মনে পড়ল। মা কি করছে কে জানে, বিয়ের পর তো মায়ের সাথে দেখাই করা হলো না। স্নিগ্ধাকেও কয়েকবার বলেছিলাম যে মায়ের সাথে দেখা করতে যাওয়ার কথা, ও তো গেল না, আর আমারও যাওয়া হলো না। সারাদিনে তো কাজের চাপ, তারপর টুকটাক এদিক ওদিক বেরোনো, সব মিলে আমিও মায়ের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছি না। না, মনটা বড় অস্থির করছে। আমি কালই মায়ের কাছে যাব। আশুতোষ অফিস থেকে বাড়ি ফিরে, এই স্নিগ্ধা, কালকে মায়ের কাছে যাব কেমন? তুমি তৈরি থেকো। না না প্লিজ, আমি তোমাদের গ্রামে গ্রামে বাবা যেতে পারবো না, তুমি একাই যাও। তুমি তার মানে যাবে না? প্লিজ আমাকে জোর করো না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। স্নিগ্ধা কিছুতেই যেতে রাজি হলো না। তাই আশুতোষ পরের দিন সকালে একাই তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে তার মা যে প্রতিটা মুহূর্তে তার ছেলের জন্য অপেক্ষা করছে। কত দিন হয়ে গেল সে তার ছেলেকে দেখেনি। একা একা থাকতে তার মায়ের যে দম আটকে আসে, কিন্তু একা থাকতে তার মা যে বাধ্য। যাই হোক, আজ একটু বেলা বাড়তে আশুতোষ তার মায়ের কাছে এসে হাজির। মা, ও মা, তুমি কোথায়? তুই এসেছিস বাবা, তুই এসেছিস, কতদিন তোকে দেখিনি। হ্যাঁ গো মা, আমিও তো তোমাকে কতদিন দেখিনি বলো, তাই জন্যই তো ছুটতে চলে এলাম। তো আমার বৌমা কোথায়, ওকে নিয়ে আসলি না? না গো মা, আসলে ওর শরীরটা ভালো ছিল না, ও আসতে চাইছিল, আমি না করলাম। এতটা দূরের পথ, যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন তো আবার বিপদ। তা ভালো করেছিস, ও অসুস্থ যখন ওকে না নিয়ে আসাই ভালো। কিন্তু ও সুস্থ হলে ওকে কিন্তু আমার সাথে দেখা করাতে আনবি। হ্যাঁ গো মা, আনবো। কিন্তু তুমি আগে বলো তো, তোমার শরীর কেমন আছে? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না রে বাবু, আমার আবার কিসের অসুবিধা, শুধু একা একা থাকতে খুব কষ্ট হয় রে। এতদিন তুই আমার সাথে ছিলিস, তাই তোকে ছাড়া থাকতে মন চায় না রে। আচ্ছা ছাড়, এসব বাদ দে এখন। এতদিন পর আসলি, দুটো দিন থাকবি তো? না গো মা, থাকতে পারবো না, বিকালেই বেরিয়ে যেতে হবে, কাজের খুব চাপ চলছে গো। আর তাছাড়াও তোমায় তো বললাম যে স্নিগ্ধার খুব শরীর খারাপ, এই অবস্থায় যদি থেকে যাই তাহলে ওরাই বা কি বলবে বলো তো। আজকেই চলে যাবি বাবু? এই বুড়ি মাটার সাথে একটা দিনও থাকবি না? কি বলি বলো তো মা। আচ্ছা, আমি কদিন বাদেই আবার আসবো, তখন এসে না হয় কয়টা দিন থাকবো, তুমি প্লিজ মন খারাপ করো না মা। আশুতোষ তার মাকে কোনো মতে বুঝিয়ে বিকালেই চলে গেল। আশুতোষ জানতো সে যদি তার মায়ের সাথে থাকে তাহলে স্নিগ্ধা খুব অশান্তি করবে।
অন্যদিকে তার মায়ের কষ্টের তো কোনো সীমা নেই। সে মুখ বুজে একা একাই দিন যাপন করছে। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছু বছর। এই কয়েক বছরে অনেক কিছুই পাল্টে গেছে। এখন আশুতোষ আর তার মায়ের কাছে যায় না, এমনকি তার মায়ের কথা আর তেমন মনে পড়ে না বললেই চলে। আর অন্যদিকে তার দাম্পত্য জীবনও দিন দিন জটিল আকার ধারণ করেছে। এত রাত করলে যে? কি এমন পার্টি করো যে রাত 2টোর আগে ঘরে ঢুকতে পারো না? আরে কেন রাগ করছো ডার্লিং, এটাই তো জীবন। খাও দাও আর চিল করো। কত পাল্টে গেছো স্নিগ্ধা তুমি। আগে তো তুমি এরকম ছিলে না। আগে তো আমাকে ছেড়ে কিছুই ভাবতে পারতে না। আর এখন আমি থাকি চাই না থাকি তোমার তো কোনো যাই আসে না। এত পার্টি করো, প্রোগ্রাম করো, কই কোথাও তো আমাকে থাকতে বলো না। উফ বাবা, তুমি পার্টি করলে অফিসটা সামলাবে কে? এত কথা বলো না তো, অনেক রাত হয়েছে, চলো ঘুমোতে চলো। আমার এত রাতে আর এত কথা ভালো লাগছে না। স্নিগ্ধা ঘুমোতে চলে গেল। আশুতোষ অবাক হয়ে দাঁড়িয়েই রইল। দিন দিন পরিস্থিতি এত পাল্টে যাবে আশুতোষ তা কল্পনাও করতে পারেনি। যত দিন যেতে লাগলো পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠল। একদিন তো স্নিগ্ধা পার্টি করে ভোর 4টের সময় বাড়ি ফিরল। আশুতোষ সোফায় বসে তার জন্য অপেক্ষা করছিল। স্নিগ্ধা বাড়ি ঢুকতেই, এই তোমার সময় হলো? কটা বাজে দেখেছো? ও প্লিজ শাট আপ। যটাই বাজুক না কেন, তুমি এখনো ঘুমাওনি কেন? হ্যাঁ স্নিগ্ধা, তুমি ড্রিঙ্ক করেছো? ছি 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 ছি, এটাই বাকি ছিল দেখার। আমি যা করেছি বেশ করেছি, তুমি বলার কে? তোমাকে এই অধিকার কে দিয়েছে? হ্যাঁ মানে যা ইচ্ছে করবে, আর এটা আমাকে মেনে নিতে হবে? হ্যাঁ মানতে হবে, নিশ্চয় মানতে হবে। আমার বাবার টাকায় খাচ্ছ দাচ্ছ আর আমাকেই কৈফিয়ত নিচ্ছ? তোমার এত সাহস বেড়ে গেছে? কি বললে তুমি? স্নিগ্ধার এই কথাটায় আশুতোষ যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছিল। আশুতোষ আর একটা কথাও বলল না। সে শুধু সকাল হবার অপেক্ষা করছিল। সকাল হতেই, বাবা, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো না। আপনার মেয়ে রোজ রাত 2টোর আগে পার্টি থেকে বাড়ি ফিরতে পারছে না, আর আজ তো সব সীমা অতিক্রম করে ফেলেছে। ও আজকে ড্রাঙ্ক অবস্থায় ভোর রাতে বাড়ি ঢুকেছে, আর আমি এটা নিয়ে শাসন করায় ও আমাকে অনেক অপমান করেছে। কি বলি বলো তো বাবা, এখনকার দিনের মেয়েরা তো পার্টি করবেই, এতে আবার শাসন করার কি আছে? মানে আপনি ওকে সমর্থন করছেন? তুমি কি বাবাকে আমার নামে কুমন্ত্রণা দিতে এসেছো? স্নিগ্ধা, একদম গলা নামিয়ে কথা বলবে। দেখেছো তো বাবা, তোমার সামনেই কেমন চিৎকার করছে। এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না আশুতোষ। তুমি আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে অপমান করছো। এটা কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। এই দিনটা দেখার জন্য তোমাকে আমি এত সম্মান আর এত সম্পত্তির অধিকার দিয়েছি। ঠিকই বলেছেন আপনি। আমি তো আমার পরিচয়টাই ভুলে গেছিলাম। আমি তো ঘর জামাই, আর ঘর জামাই মানে তো পয়সা দিয়ে কেনা গোলাম। কিন্তু আজ থেকে আমি গোলামি থেকে মুক্তি নিলাম। আজ থেকে এখানেই আমার সব সম্পর্ক শেষ। আশুতোষ আর কিছু না ভেবে বেরিয়ে পড়ল। সে তার নিজের বাড়িতে নিজের মায়ের কাছে ফিরছে। সমস্ত মিথ্যার গণ্ডি পেরিয়ে সে তার একমাত্র সত্যি তার মায়ের কাছে ফিরছে। আশুতোষের মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন তার বাবা মারা যাওয়ার পরেও তার মা তাকে চরম পরিশ্রম করে পড়াশোনা করিয়ে মানুষ করেছিল। আর আশুতোষ এই সবকিছু ভুলে
সে শহরে ধনীদের সঙ্গে বসবাস করতে শুরু করেছিল। মা, ও মা, তুমি কোথায়? বাবু, তুই এসেছিস? এত বছর পর মনে পড়লো তোর আমার কথা। মা, কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম তোমাকে। তোকে দেখে আমার কষ্টটা একটু কমলো রে বাবা। আচ্ছা, তুই থাকবি তো আজকের দিনটা? হ্যাঁ মা, তোমার সাথেই থাকবো। তবে শুধু আজকের দিনটা না, আমি আজ থেকে সারা জীবন তোমার সাথে থাকবো। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না মা। সত্যি বলছিস বাবা? কিন্তু বৌমা কোথায়? যা ঘটেছে সব ভুলে যাও মা। আমি সবার সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে ফিরে এসেছি মা। সে কি কথা? মা প্লিজ, আমি আর কোনো অতীতের কথা মনে করতে চাই না। আমি একটা ভালো চাকরি করব আর তোমাকে সুখে রাখবো। আমি আর কিচ্ছু চাই না মা। ছেলের কথায় তার মায়ের আর কিছু বুঝতে বাকি রইল না। তার মা খুব ভালোভাবেই বুঝতে পারল শহরের ধনী মানুষগুলোর সাথে তার ছেলে মানিয়ে নিতে পারেনি। তবে ছেলের কষ্ট দেখে তার মায়ের কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু ছেলেকে আবার ফিরে পেয়ে তার মায়ের তো আনন্দের সীমাই রইল না। আসল কথা হলো, সারা পৃথিবীও যদি কাউকে প্রত্যাখ্যান করে দেয়, তাও তার মা তার সন্তানকে প্রত্যাখ্যান করতে পারবে না। এমনকি সেই সন্তান যদি তার মাকে চরম কষ্ট দেয়, তাও না।